শুরুতেই জানিয়ে দিব বর্তমান সংবিধানের অধীনে সরকার বৈধ নয় বলে উল্লেখ করেন ফরহাদ মজুমদার। জানিয়ে দিব ভারতের বক্তব্য, পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের উদ্বেগ অযৌক্তিক। জানিয়ে দিব সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, কান্নায় ফেটে পড়েন রুহুল কবির রিজভী। এদিকে রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছেড়ে পালাতে হবে মন্তব্য করেন নুরুল হক নূর। এবং সর্বশেষ থাকবে সীমান্ত হত্যায় এনসিপির প্রতিবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বর্তমান সংবিধানের অধীনে সরকার বৈধ নয় বলে মনে করেন ফরহাদ মজহার। বিদ্যমান সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তাই এর অধীনে সরকারকে বৈধ বলে মনে করেন না রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি। গণ অভ্যুত্থানের শেষে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বহাল রাখা হয়েছে, তা ঠিক বলে মনে করেননি তিনি। এই সংবিধানের অধীনে সরকারকে বৈধ মনে করেন না তিনি। আমি জনগণের পক্ষে কথা বলি, এমন মন্তব্য করেন ফরহাদ মজহার। এই সরকারের পক্ষ সবসময় থাকাই প্রশ্ন আসে না, সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, এমন মন্তব্য করেন ফরহাদ মজহার। শুক্রবার 18 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইমাদি নেক্সট ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংস্কৃতি প্রেক্ষিতে নতুন বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের জুলাই ঘোষণাপত্রের দাবিকে দেশের নতুন গণতন্ত্র উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, সংবিধান মানে আইন, ইংরেজরা আইন প্রণয়ন করে, জনগণ গঠনতন্ত্র করে। সংবিধান মানেই হচ্ছে ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে, আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গবেষকদের শোষণ করবেন, গরিবদের শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে। তিনি আরও উল্লেখ করেন, সংস্কৃতভাবে ফ্যাসিবাদের বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এটা বাঙালি জাতিবাদের পাশাপাশি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে হওয়ার আহ্বান। ইসলামী জাতিবাদের স্থান নেই। পহেলা বৈশাখের মাধ্যমে উৎসব নদীর অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে মন্তব্য করে এই রাষ্ট্রচিন্তক বলেন, এই উৎসব নিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের অংশগ্রহণ করেছে। সবার অংশগ্রহণের মাধ্যমে যে গোষ্ঠীটি তৈরি হয় তাকে বলা হয় জাতি। এটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী। গোলটেবিল বৈঠকের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, আমরা সংস্কৃতি যদি শক্তিশালী হোক আমাদের, কিন্তু আমাকে এখানে বাইরে পৃথিবী সংস্কৃতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে, আকর্ষণ তৈরি করতে হবে, সেই জায়গায় তৈরি নিয়ে ভাবতে হবে। এছাড়াও উক্ত মঞ্চে আরও অনেকেই উপস্থিত ছিলেন। জানিয়ে দিব ভারতের বক্তব্য, পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের উদ্বেগ অযৌক্তিক। নতুন ওয়াকফ আইন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ সাম্প্রতিক সহিংসতা এবং সেই প্রসঙ্গে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ ঘিরে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এক ধরনের টানপোড়েনের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মুসলিম সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হলেও ভারত তা সরাসরি অযৌক্তিক ও ছন্দ উদ্বেগ বলে প্রত্যাখ্যান করেছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে এই বক্তব্য বিনিময়ে শুধু রাজনৈতিক নয়, সামাজিক অঙ্গনেও প্রতিফলন ফেলছে। গত 8 এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এমন সংবাদে বলেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা ভারতের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা বাংলাদেশের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছি। এটা এক প্রকার ছলনামূলক প্রচেষ্টা, যেটা ভারতকে উপদেশ দিতে গিয়ে নিজেদের ঘরে অবস্থানও ভুলে যায়। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের যদি তার নিজের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা মনোনিবেশ করত তবে সেটাই হতো অধিকার এবং অধিকতর যথাযথ। মূল ঘটনা ঘিরে সহিংসতার সূত্রপাত 2রা এপ্রিল, যখন ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল 2025। রাষ্ট্রপতি স্বাক্ষর শেষে 5 এপ্রিল তা আইনে পরিণত হয় এবং 8 এপ্রিল থেকে কার্যকর হয়। এই নতুন আইন বিরুদ্ধে দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুর সহ বহু রাজ্যে মুসলিম নাগরিক ও বিরোধী রাজনৈতিক দলের
পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। সবচেয়ে তীব্র বিক্ষোভ হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়ায়, যেখানে সংঘর্ষে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং গ্রেপ্তার করা হয় 200 জনের বেশি মানুষকে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলে চাপা উত্তেজনা রয়ে গেছে। ভারতের কেন্দ্রের সরকার ইতিমধ্যে এই আইন কার্যকর সময় পিছিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এর বৈধতা চ্যালেঞ্জ করার মোকাবেলা করেছেন। এছাড়াও জানাবো সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে ভোটাধিকারের জন্য 15 থেকে 16 বছর সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে। বৃহস্পতিবার 17 এপ্রিল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। রিজভী অভিযোগ করে বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঠিকমতো ফাংশন করতে পারছেন না। পলিটেকনিকের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করার ঘোষণা তারই প্রমাণ। সরকারের জবাবদিহি হবে জনগণের সেন্টিমেন্টের কাছে, বৈষম্য বিরোধী কাছে নয়। রিজভী আরও উল্লেখ করেন, আজ জনগণের সামনে স্পষ্ট যে আওয়ামী লীগ সরকারই ইলিয়াসকে গুম করেছিল। কৃতিত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আর টিপাই মুখ বাঁধ ও সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্বের কারণ ইলিয়াস আলীর রাষ্ট্রযন্ত্র ও বিদেশি অপশক্তির গাদত্রে প্রধান কারণ ছিল। এছাড়াও জানাবো, রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে, মন্তব্য করেন নুরুল হক নূর। রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি, কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। বৃহস্পতিবার 17 এপ্রিল ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এসব কথা বলেন নূর। এবং সর্বশেষ জানাবো, সীমান্ত হত্যায় এনসিপির প্রতিবাদ। বিএসএফ কর্তৃক লাগাতার বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি বলেছেন, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতাকে সরাসরি ভঙ্গ করে অভ্যুত্থানের পরবর্তী সময়ে সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশের যুবকদের গুলি করে হত্যা করা হচ্ছে, এমনকি তাদের লাশের সঙ্গে চরম অমানবিক আচরণ করা হচ্ছে। বৃহস্পতিবার 17 এপ্রিল সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বার্তায় বলা হয়, গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাসিবুল আলম 24 নামক একজন বাংলাদেশি যুবককে গুলি করে, পরে গুলিবিদ্ধ যুবককে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় তুলে নিয়ে যায় বিএসএফ। রাতে ভারতের কোচবিহারে একটি হাসপাতালে তিনি মারা যান। ইতিপূর্বে গত 11 এপ্রিল ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম হোসেন 35 নামক এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করে বিএসএফ এবং অমানবিকতার চরম দৃষ্টান্তস্বরূপ ওয়াসিম হোসেনের লাশ নদীতে ফেলে দেয়। আরও বলা হয়, চলিত মাসেই অন্তত 3 জন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে গুলিতে নিহত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের গরণকালে নানা সময়ের বাংলাদেশের তরুণরা সীমান্তে হত্যার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক তৎপরতা জারি রেখেছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রনীতি এখনও পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর সব সরকারকে আহ্বান জানিয়ে তারা বলেন, রাষ্ট্রের তরফ থেকে সীমান্তবর্তী সব জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। একই সঙ্গে ঢাকা কেন্দ্রিক বাইরে যত সীমান্তবর্তী এলাকা রয়েছে, এই নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কর্মসূচির হাত দিন। অভ্যুত্থানের সরকার হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমান্ত হত্যার মতো এমন গুরুতর মানবিকতার লঙ্ঘনের ঘটনাকে আন্তর্জাতিক আদালতে উত্থাপন করার জোর দাবি জানায় এনসিপি।